হ্যালো স্টুডেন্ট, তো দেখো আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি সপ্তম শ্রেণী গণিত রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থার্ড ইউনিট টেস্ট 2025। আজকে তোমাদের 4 নম্বর স্কুলটা করাবো। এর আগের 1 থেকে 3 নম্বর স্কুল দেওয়া হয়ে গেছে, যারা দেখোনি তোমরা আগের ক্লাসগুলো দেখতে পারো। তো চলো আজকে 4 নম্বর স্কুল আমরা করাচ্ছি। তো একের প্রশ্নটা দেখো কি বলছি। একের 1 নম্বর প্রশ্নটা আমাদের এখানে বলছি, একটি আধুলি বলতে 50 পয়সা, একটি 1 টাকা ও একটি 2 টাকার মূল্যের অনুপাত কত? আচ্ছা, তো দেখো তো একটি আধুলি আমরা কি জানি 50 পয়সা। তা একটি আধুলি হচ্ছে আমাদের 50 পয়সা, ঠিক আছে, 50 পয়সা নিলাম। আর একটি 1 টাকা, 1 টাকা বলতে কত পয়সা? 1 টাকা বলতে আমরা জানি 100 পয়সা। আচ্ছা, যদি অনুপাত করতে বলেছে বলে ইজডু আমরা দিয়ে দিচ্ছি অনুপাত। আর ইজডু 2 টাকা, 2 টাকাকে যদি আমরা পয়সা বলি, 1 টাকায় 100 পয়সা, 2 টাকায় 200 পয়সা। এই যে দেখো, একটি আধুলি, একটি 1 টাকা, একটি 2 টাকার মূল্যের যে অনুপাত, এটা আমাদের এটা লঘিষ্ঠ করে অ্যান্সারটা পেয়ে যাবো। আচ্ছা, এখানে একটা শূন্য একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম। এবার 5 দিয়ে ভাগ করো। দেখো 5 একে 5, 5 দিয়ে 10, 5 4 20। তার অনুপাতটা পেলাম 1:2:4। এই যে দেখো 1:2:4, দেখো কত নম্বর অপশানে আছে? 1:2:4 আমাদের বি নাম্বার অপশানে আছে। আমাদের অ্যান্সারটা বি নাম্বার। এবার চলো 2 প্রশ্নটা। এখানে দেখো আমাদের বলেছে একটি ত্রিভুজের উচ্চতাগুলি কটি বিন্দুতে ছেদ করে। তাহলে একটি ত্রিভুজের কটি উচ্চতা থাকে সেটা আমাদের আগে জানতে হবে। তাহলে এই যে দেখো তো, একটা ত্রিভুজ যদি আমরা তৈরি করি, এই যে আমাদের ত্রিভুজ, ঠিক আছে, ত্রিভুজটা আমরা এ বি সি নিলাম। তাহলে একটি ত্রিভুজের উচ্চতা দেখো, উচ্চতা কী জিনিস? মানে এই শীর্ষবিন্দু দিয়ে তার বিপরীত বাহুর উপর লম্ব টানো, ঠিক আছে, এইভাবে এই যাদের লম্ব সোজা থাকবে। তাহলে এরই একটা উচ্চতা, তাই না? লম্বটাকে উচ্চতা বলবো আমরা। তাহলে একটা উচ্চতা পেলাম। এবার এই শীর্ষবিন্দু দিয়ে এই বাহুর উপর লম্ব, যেটা আমরা করব উচ্চতা। তাহলে এই যে আমাদের একটা উচ্চতা, এটা আমরা বি নাম দিয়ে দিলাম। আর একটা আমরা উচ্চতা পাবো, দেখো এই শীর্ষবিন্দু দিয়ে এই বাহুর উপর লম্ব। তাহলে এখান থেকে এভাবে লম্ব টানবা, এখানে এফ নাম দিয়ে দাও। তা সিএফ একটা লম্ব বা উচ্চতা, ঠিক আছে। লম্ব মানে এখান থেকে একদম দেখো যে এডিটা বিসি বাহুর উপর লম্ব আছে, মানে এই কোণগুলো কিন্তু 90 ডিগ্রি, এই কোণগুলো 90 ডিগ্রি। তাহলে এই যে এডি উচ্চতা, বি উচ্চতা, সিএফ উচ্চতা, তাহলে একটি ত্রিভুজের যে উচ্চতাগুলি কটি বিন্দুতে মিলিত হয়েছে? উচ্চতাগুলি একটি বিন্দুতে মিলিত হয়েছে না? এই যে দেখো এই যে এই বিন্দুটা আছে। তাহলে কোনো ত্রিভুজের উচ্চতা বলতে 3টি উচ্চতা পাবো, আর সেই উচ্চতাগুলি একটি বিন্দুতে মিলিত হবে। অ্যান্সার একটি। 3 নম্বর প্রশ্ন। এখানে দেখো কোনো চিত্রের ঘূর্ণন প্রতিসাম্য কোণ যদি 72 ডিগ্রি হয়, তাহলে সেই চিত্রটির ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা কত হবে? দেখো কোণটা দেওয়া আছে, ঘূর্ণন প্রতিসাম্য কোণ দেওয়া আছে। তাহলে সেই চিত্রটির ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা জানতে চাই, তাহলে তোমরা করবা কি, 360 ডিগ্রিকে সেই ঘূর্ণন প্রতিসাম্য কোণটা দিয়ে ভাগ করে দেবা। এই যে দেখো 72 ডিগ্রি দিয়ে ভাগ করে দাও, এটা ভাগফলটা হয়ে যাবে আমাদের মাত্রা, কার? সেই চিত্রটির ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা। এটা যে ভাগ করে দেখো 36 একে 36 শূন্য, আর এখানে দেখো ডিগ্রি ডিগ্রি কেটে দিলাম, আর 36 দিয়ে 72, 2 5 10। তাহলে দেখো আমরা পেয়ে যাবো মাত্রা কত? 5 পেয়ে যাবো মাত্রা। তাহলে 5 দেখো সি নাম্বার অপশান, ঠিক আছে। আচ্ছা, এখানে তোমাদের একটু বোঝাই আমি, এই যে ঘূর্ণন প্রতিসাম্য কোণ, এই যে ঘূর্ণন প্রতিসাম্য কোণ বলতে কী বোঝায় জিনিসটা? দেখো ঘূর্ণন প্রতিসাম্য কোণ বলতে আমাদের বোঝায়, আমি যদি বর্গক্ষেত্র নিয়ে দেখাই তোমাদের, এই দেখো একটি বর্গক্ষেত্র আছে। তো বর্গক্ষেত্র তলগুলো কি হয়, এই যে বর্গক্ষেত্র বাহুগুলো সমান হয়। আমি এখানে এইভাবে করে লম্ব, একটা লম্ব তৈরি করলাম। তো দেখো তো এটা এই কোণগুলো কিন্তু 90 ডিগ্রি করে আছে, এগুলো কোণ, সরি, এই কোণগুলো 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি, আর এই কোণটাও 90 ডিগ্রি। তাহলে দেখো এই ধারটাকে যদি আমরা এই ধারে নিয়ে আসতে চাই, এভাবে ঘোরাবো, মানে এই কোণে ঘোরাবো, এই কোণে ঘোরালে পরে এই ধারটা এখানে চলে আসবে এই সাইডে। তাহলে এই ধারটা এই সাইডে যদি নিয়ে আসো, এটাকে লডুর ছকা ভাবতে পারো। তাহলে এই ধারটা এই ধারে যদি নিয়ে আসো, তা একই রকম দেখাবে, জিনিসটা চেঞ্জ হবে না, যে বর্গক্ষেত্র যা আছে জিনিসটা। তাহলে এই কোণটা কত ডিগ্রি? এই কোণটা হবে 90 ডিগ্রি। তা 90 ডিগ্রি কোণ ঘুরিয়ে, দেখো বর্গক্ষেত্রটাকে 90 ডিগ্রি কোণ ঘুরিয়ে আমরা এই ধারটাকে এখানে নিয়ে আসতে পারবো। আর এখানে নিয়ে আসে দেখবা যে একই রকম দেখাবে, জিনিসটা চেঞ্জ হবে না।
তাহলে যত ডিগ্রি কোণ ঘুরিয়ে জিনিসটা একই রকমই দেখায় সেই কোণটাকে বলা হয় কোনো চিত্রের ঘূর্ণন প্রতিসম কোণ। ঠিক আছে, এখানে বর্গক্ষেত্রের ঘূর্ণন প্রতিসম কোণটা হচ্ছে 90 ডিগ্রি, কারণ 90 ডিগ্রি কোণ ঘুরিয়ে বর্গক্ষেত্রটা একই রকম লাগবে। তাহলে এই ধারটা এখানে নিয়ে আসলে একই রকম লাগবে। আবার যদি এখানে ঘোরাও তো এই ধারটা এখানে চলে আসবে, একই রকম দেখাবে। আবার যদি এখানে ঘোরাও 90 ডিগ্রি কোণ, এখানে চলে আসবে, একই রকম দেখাবে। আবার এখান থেকে এখানে নিয়ে আসো, আবার এখানে চলে আসবে, ওই একই রকমই দেখাবে, চেঞ্জ হবে না ক্ষেত্রটা, চিত্রটা একই রকম দেখাবে। তাহলে একেই বলা হয় ঘূর্ণন প্রতিসম কোণ, তাই না? এই যে 72 ডিগ্রি। আর মাত্রা বলতে, তো মাত্রা দেখো এই ধার কটা আছে, এই যে 4টা ধার আছে না, তাহলে মাত্রা আমরা 4। মানে এই যে ঘূর্ণন প্রতিসম কোণটা 90 ডিগ্রি, তো 360 ডিগ্রিকে এই যে 90 ডিগ্রিতে ভাগ করে দাও। তাহলে দেখো তো এই যে 0 ডিগ্রি 0 ডিগ্রি কেটে দিলাম, 9 4 36, দেখো 4, এই যে 4টা এই যে ধার আছে, এই যে মাত্রা। তাহলে এই হচ্ছে আমাদের ঘূর্ণন প্রতিসম কোণ, তোমাদের বুঝিয়ে দিলাম। আচ্ছা, আমরা চলে যাবো পরের প্রশ্নে। দেখো এখানে যে আমাদের প্রশ্নটা বলেছে, এই যে আমাদের দেওয়া আছে, দেখো 4 নম্বর প্রশ্নটা, √361 মাইনাস √289 এর মান কোনটা হবে? তা আমাদের এদের বর্গমূল করতে হবে। তা এখন আমরা দেখো এই যে 361 আছে না, আচ্ছা আমি এখানে তোমাদের দেখাচ্ছি, √361 মাইনাস √289। ওকে, আচ্ছা 361 যে আছে, তো 361-র বর্গমূল আমরা করব। দেখো বর্গমূল কীভাবে, এদিক থেকে জড়া মারো। বর্গমূল দুইভাবে করা হয়, উৎপাদকের সাহায্যে লসাগুর মাধ্যমে বর্গমূল করতে পারবা, আর ভাগ পদ্ধতির সাহায্যে। তো জেনারেলি তোমরা ভাগ পদ্ধতির সাহায্যে করবা। কোনো বর্গমূল উৎপাদকে যদি না মিলে তাহলে ভাগের সাহায্যে কিন্তু মিলবে ভাগ পদ্ধতিতে। তা আমি যে নিয়মটা দেখাচ্ছি ভাগ পদ্ধতিতে নিয়মে দেখাচ্ছি। দেখো, তা তোমরা কী করবা, এই সংখ্যাটাকে এদিক থেকে জড়া মেরে দিলা, 3 বাঁচলো, তো 3টাকে নিয়ে কাজ করো। এবার এখানে কোনো সংখ্যা বসাবা, যে সংখ্যা বসাবা সেই সংখ্যা দিয়ে গুণ করবা। যদি 2 নাও তাই 2 দিয়ে 4, 4টা বড় হয়ে যাচ্ছে, মানে 3-এর চেয়ে বড় নেওয়া যাবে না, হয় 3 বা 3-এর চেয়ে ছোটো। তাই 2 দিয়ে 4 বড় হয়ে যাচ্ছে, তাই 1 নাও। তাহলে 1 দিয়ে 1 নেওয়া মানে 1 দিয়ে গুণ, মানে 1 1 1, তাহলে এখানে আমরা 1 নিতে পারবো। এবার বিয়োগ করো, বিয়োগ করলে এটা কত, 1 কত হলে 3, 2 দিলে। এবার এখানে একটা টান দিয়ে দাও। এবার এই যে এটা যেটা সংখ্যা থাকবে না, একে 2 দিয়ে গুণ করে বসাবা, মানে এই ডবল থেকে 2 দিয়ে গুণ করলে 2 1 2, একটু জায়গা রাখবো এখানে একটা সংখ্যা বসানোর জন্য। আচ্ছা এবার দেখো 2, আমাদের 2-এর পাশে 1 নিলে তো 21 হয়ে যাবে, ছোটো হয়ে যাচ্ছে, এখন নামাতে হবে এদেরকে। এখন দেখো 6, এই যে শুধু 6কে নামাতে পারবো না, যেহেতু জড়া হয়ে গেছে, একসঙ্গে 61কে নামাতে হবে, 61। তাহলে এই যে আমাদের 2 আছে, এবার এই 2-এর পাশে কোনো সংখ্যা বসাতে হবে, যে সংখ্যা বসাবা সেই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। এখন 2-এর পাশে যদি 1 নাও তো 21 হবে, 21 তো ছোটো হয়ে যাচ্ছে। তাহলে এখানে একটু বড় নাও, যেহেতু এখানে 1 আছে, আর কি বসাবা, যে এখানে যদি 5 নাও তো 5 5 25, দেখো 1 আসছে না। তাহলে এমন কিছু বসাতে হবে যেন সেই সংখ্যা দুটি গুণ করে শেষের সংখ্যাটা যেন 1 হয়। তা 9 নং 81, দেখো আমরা যদি 9 দিয়ে করি, 9 নং 81-র 1 পাওয়া যাচ্ছে, তা 9 দিয়ে গুণ করার চেষ্টা করো। তো 9 নং 81, 9 দিয়ে 18, 18 ওদিকে 8, 18 8-এ হয় 26 হয়। দেখো আমাদের মিলে গেছে কিন্তু 9 দিয়ে। তা আমরা 9 দিয়ে করলাম, এখানে 9, 261 পেলাম, আর 9টা কিন্তু এখানেও দেবা, কারণ এটাই কিন্তু আমাদের হয় বর্গমূলের অ্যান্সার। ঠিক আছে, এই যে 361-র বর্গমূল 19। তাহলে আমরা দেখো এই যে 361-র বর্গমূল কত পেয়ে গেলাম, 19 পেয়ে গেলাম, মাইনাস 289। 289-কে দেখো এখানে তোমাদের দেখাচ্ছে বর্গমূলটা, একই নিয়মে এরপরে জোড়া মারো। তাহলে কত নেবা, 1 নিতে পারবা, 1 1 1, 2 নিলে তো বড় হয়ে যাবে, এটা 1 নামবে। আবার এখানে টান দিয়ে তো 1-এর ডবল 2 করে নাও, এটা নেমে যাবে 89টা। এবার কত নেবা, দেখো এখানে 7 নিয়ে নেওয়া হয়েছে, 2 আছে তো 7, দেখো 7 কেন নিলাম, দেখো 7 সাথে 49, 9 আসছে না, যে 9টা মিলবে তার জন্য 7 নিয়েছি। 7 সাথে 49, 7 দিয়ে 14, 14-র হাতে 4, 14 আর 4-এ 18, দেখো মিলে গেল। তো আমাদের 7 দিয়ে মিললো 189, আর এই যে এখানে আমরা 7 নিয়ে নেব। তাহলে এই যে আমাদের দেখো, আমাদের বর্গমূলটা এটা 17, 289 বর্গমূল 17। আচ্ছা এখানে দেখো এবার এদের বিয়োগফলটা করে নেব। তো 19 থেকে 17 বিয়োগ হলে কত হবে, 2। তাহলে অ্যান্সার কিন্তু আমাদের 2। দেখো 2 হচ্ছে আমাদের এর নাম্বার, অপশানটা। এবার আমরা চলে যাব 5-এর প্রশ্নটা। আচ্ছা এখানে দেখো 5 নম্বর প্রশ্নটা আমাদের কি বলছে, আমাদের এই রাশিটার মান দেওয়া আছে, এই রাশিটার মান বের করতে বলেছে। আচ্ছা এখানে দেখো এই যে s² প্লাস, এটাকে আমরা 1/x দিয়ে হোল স্কোয়ার করে দিলাম, a² প্লাস b² তৈরি করলাম।
এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র তোমাদের জানতে হবে, মান নির্ণয় সূত্র। তো এখান থেকে সূত্রটা আমি লিখছি তোমাদের, এটা এ এটা বি ধরে। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি, বি হচ্ছে 1/x, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, এ বি, বি হচ্ছে 1/x। এই হচ্ছে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র। আচ্ছা, তাহলে এখানে এক্স এক্স কেটে গেল, সমান সমান। তাহলে এখানে দেখো এর মান কত, এর মানটা আমরা পেয়েছি দেখো 4। তাহলে আমরা এর জায়গায় 4 বসে দেবো, 4 স্কোয়ার মাইনাস 2, 4 স্কোয়ার কত হবে 16 মাইনাস 2, 16 থেকে 2 বিয়োগ করে কত হবে, এই যে 14। তাহলে দেখো আমরা এর মানটা 14 পেয়ে গেলাম, আমাদের অ্যান্সার বি নাম্বার দাঁড়িয়ে গেল, 14 অ্যান্সার। পরের প্রশ্ন 6 নম্বর প্রশ্নটা দেখো, আমরা চলে যাব 6 নম্বর প্রশ্নে। 6 নম্বর প্রশ্নটা কী বলেছে লক্ষ্য করো, আমাদের একটি জমির, যে একটি বর্গাকার জমির পরিসীমা দেওয়া আছে, তার ক্ষেত্রফল কত। আচ্ছা, পরিসীমা, বর্গাকার জমির পরিসীমা যদি দেওয়া থাকে তাহলে বাহুর দৈর্ঘ্য পেয়ে যাবো আমরা, ঠিক আছে। তাহলে বাহুর দৈর্ঘ্য কী করে পাবো, পরিসীমাকে 4 দিয়ে ভাগ করবা, ঠিক আছে। তাহলে কী বললাম, বর্গক্ষেত্রের পরিসীমাকে 4 দিয়ে ভাগ করলে বাহুর দৈর্ঘ্য পাওয়া যায়। ঠিক আছে, দেখো আচ্ছা, বাহুর দৈর্ঘ্য আমরা 5 পেয়ে গেলাম, এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য। এবার তার ক্ষেত্রে বল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র জানি বাহুর স্কোয়ার, এই যে বাহুর দৈর্ঘ্যের স্কোয়ার, তাহলে 5-এর স্কোয়ার, তাহলে 5-এর স্কোয়ার মানে 5 × 5, আমরা পেয়ে যাবো কত 25 বর্গ সেমি, বর্গ সেমি। এই যে আমাদের 20 সেমি ছিল, এককটা সেমিতে দাঁড়াবে, ক্ষেত্রফল বলতে বর্গ সেমি। তাহলে 25 বর্গ সেমি। দেখো আমাদের অপশানটা কত নম্বর আসছে, দেখো ডি নাম্বার অপশানটা আসছে। আচ্ছা, এবার আমরা চলে যাবো 2-এর প্রশ্নগুলো। 2-এর প্রশ্নগুলো 2 মার্কের আছে। তা দেখো আমরা 2-এর 1-এর প্রশ্নটা দেখবো আমরা কী বলছি। এখানে দেখো 2-এর যে 1-এর প্রশ্নটা বলছে আমাদের, দুটি বইয়ের দামের অনুপাত দেওয়া আছে, প্রথম বইটির দাম আছে, প্রথম বইটির দাম দেওয়া আছে, তাহলে দ্বিতীয় বইটির দাম বের করতে বলেছে। আচ্ছা, দুটি বই দেখো, তাদের দুটি বইয়ের দামের অনুপাত এটা না, তা আমরা এই যে অনুপাতকে বাই লিখতে পারবো। এই যে দেখো, মানে এটা যে প্রথম বই, এই যে দেখো দুটি বই মানে এটা প্রথম বই, এটা দ্বিতীয় বই, ঠিক আছে। আচ্ছা, মানে এটা হচ্ছে প্রথম বই, প্রথম, এই যে পরফলা দিয়ে প্রথম বুঝলাম, প্রথম বই, প্রথম বই, আর এটা হচ্ছে দ্বিতীয় বই, এটা দ্বিতীয় বই, ওকে, প্রথম বই দ্বিতীয় বই। আচ্ছা দেখো, এবার দেখো তো এখানে কী করবো আমরা। আচ্ছা, এখানে দেখো এই যে 2 × 5 গুণিত করলাম। এবার দেখো প্রথম বইয়ের দাম দেওয়া আছে, প্রথম বইয়ের দাম 16.10, তাহলে এখানে আমরা নিয়ে আসবো 16.10। তাহলে আমাদের এখন করতে হবে 2-এর সঙ্গে কত গুণ করব যে 16.10 হয়ে যাবে। তো এটা জানার জন্য তোমরা কাজ করবা, এই যে 16.10 আছে না, একে 2 দিয়ে ভাগ করে দাও, এই যে 2 আছে, তাই না, 2 দিয়ে ভাগ করে দাও, তখন তুমি বুঝতে পারবা যে কত দিয়ে গুণ করতে হবে 2-এর সঙ্গে। এই যে ভাগ করো, 2 × 8 = 16, আর 1 মানে এখানে দেখো এটা আমাদের একটা শূন্য নিতে হবে, তারপরে 2 × 5 = 10 করতে পারবো, তার 2টার পর দশমিক চলে, এখানে দশমিক, 8.05 পেয়ে যাবো ভাগফলটা। তাহলে আমাদের গুণ করতে হবে 8.05, এত দিয়ে গুণ করতে হবে, ওকে। তাহলে এটা দিয়ে গুণ করলে তোমরা কিন্তু পেয়ে যাবে দেখো 16.10 যেটা পেয়ে যাবা। তাহলে এটা এখানেও দিয়ে গুণ করে দেবা, এই যে এবার যে উপরে যদি গুণ করো, উপরে 16.10 হবে, আর নিচে গুণ করে নাও, নিচে গুণ করে যেটা হবে সেটাই হবে দ্বিতীয় বইয়ের দাম, তাই না, এটা যদি দ্বিতীয় বইয়ের দাম ছিল এই যে এটা। তা চলো গুণ করো, এই যে 5 × 5 = 25, 5 × 0 = 2, আর 5 × 8 = 40, 2টার পর দশমিক বসে দাও, এই যে দেখো 40.25 টাকা। তাহলে আমরা কিন্তু দ্বিতীয় বইয়ের দাম পেয়ে গেলাম কত, হয়ে যায়, দ্বিতীয় বইটির দাম পেয়ে গেলাম 40.25 টাকা পেয়ে গেলাম। আচ্ছা, এবার আমরা চলে যাব 2 নম্বর প্রশ্নটা। আচ্ছা, এই যে আছে দেখো এত এত, এর যোগফল এত এর থেকে কত বেশি। আচ্ছা, তাহলে এর যোগফল বের করবো, তারপরে দেখবো এদের মধ্যে পার্থক্য করে, মানে এই যোগফলটা থেকে এটা বিয়োগ দিয়ে বুঝবো যে কত বেশি আছে। তাহলে আমরা দেখো, আমরা আগে যোগফলটা করে নিই। এই যে দেখো, তাহলে এদের যোগফলটা কত দাঁড়াবে, মানে আমাদের যে সরলটা হবে না, এই যে এদের যোগফল 3s² + 4s² + 5s² - x, এই দুটোর যোগফল থেকে এটা বিয়োগ করে দাও, আমাদের আছে 3x - 5s²। এই যে আমাদের সরলটা, এই সরলটাই হবে আমাদের অ্যান্সার।
তাই না? এদের যোগফল থেকে এদের যোগফল এত থেকে কত বেশি, এই যোগফলটা বেশি হবে, তাহলে এই বেশিটা এর চেয়ে কত বেশি আছে, তাহলে এই বেশি থেকে এটা বাদ দিলে তো আমরা বুঝতে পারবো, এই যে বেশি থেকে এটা বাদ দিব। চলো এই সরলটা করি আমরা। তাহলে এখানে দেখো এটা যে যোগ করি, যে 3s² আর 5s² যোগ করে হবে 8s², সদস্য রাশি যোগ, মানে s² সঙ্গে তুমি s² যোগ করতে পারবা। ওকে, আচ্ছা এখানে আমাদের একটু এটা হয়ে গেছে, মিস্টেক হয়েছে, এটা s² নাই, এটা 4x আছে। হ্যাঁ, s² আমি হয়ে গেছে আমার। তাহলে 3s², 5s², 8s² আর 4x আর এই যে -x, তাহলে এখানে 4x থেকে x চলে গেল, তাহলে +3x পেয়ে গেলাম। আর মাইনাস দেখো, এটা আমরা মাইনাসটা দেখো বন্ধনী যদি উঠাও, তাহলে মাইনাসটা দিয়ে গুণ হবে -3x, মাইনাস মাইনাসে প্লাস, প্লাস হয়ে যাবে কত, এই যে 5s², মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, কারণ বন্ধনী উঠালে চিহ্নটা ভিতরে যাবে আর মাইনাস মাইনাসে প্লাস হবে, এটা মনে রাখবা। এখানে দেখো +3x -3x, এটাতে কেটে যাবে, আর এই দুটো কী হয়ে যাবে, যোগ হয়ে যাবে, 8 আর 5 13, তাহলে 13s²। দেখো আমরা পেয়ে গেলাম অ্যান্সারটা। এই যে এদের যোগফল এত থেকে কত বেশি, বেশিটা হবে আমাদের 13s², এটা এত বেশি। এবার দেখো 3 নম্বর প্রশ্নটা। দেখো আমাদের 3 প্রশ্ন বলেছে ত্রিভুজের সর্বসমতার শর্তগুলি লিখতে বলেছে। তো ত্রিভুজের সর্বসমতার শর্তগুলি তোমাদের বইতেই পেয়ে যাবা, তোমাদের যে বইটা আছে তোমাদের বইতে 126 পাতায় চলে যাও। এই যে দেখো এখানে এই যে সর্বসমতা কাকে বলে সংজ্ঞাটাও দেওয়া আছে আমাদের ভালো করে, আর ত্রিভুজের সর্বসমতা যে শর্ত, এই যে দেখো এই যে শর্তগুলো, এখানে 4টা শর্ত দেওয়া আছে। এই শর্তগুলো নিয়ে, এই শর্তগুলো যদি স্যাটিসফাই করে কোনো দুটি ত্রিভুজের, তাহলে সেই দুটো ত্রিভুজকে আমরা সর্বসম বলতে পারবো। এই যে দেখো সর্বসম যেটা বলেছে, এই যে কোনো দুটি জ্যামিতিক চিত্রকে ঘুরিয়ে বা সরিয়ে, হ্যাঁ, যদি একইভাবে মিলে যায়, তাই না, এই যে মিলে যাওয়ার ঘটনাটাকে সর্বসম বলে, আর এই ধর্মটাকে সর্বসমতা বলা হয়। আর সর্বসমতার শর্ত এই যে এগুলো, মানে দুটি ত্রিভুজের হয় বাহু সমান হবে, বাহু কোণ সমান কোণ বাহু কোণ, ঠিক আছে, এভাবে এই শর্তগুলো কিন্তু হবে। সর্বসমতার শর্ত এইগুলি তোমরা লিখবা, এই যে 4টা শর্ত আছে, তোমরা এই শর্তগুলো তোমাদের লিখতে হবে। আচ্ছা এবার আমরা চলে যাব 4 নম্বর প্রশ্নে। দেখো 4 প্রশ্নটা আমাদের কি বলেছে, এখানে আমাদের দেখো x+y তো দেওয়া আছে, x - y দেওয়া আছে, আমাদের এর মানটা বের করতে বলেছে। আচ্ছা আমাদের দেখো তো এই যে মানটা বের করতে বলেছে 8xy × s² + y² আছে না, তাহলে কি আমরা সাজিয়ে লিখে দেখো, আমরা এটাকে লিখছি এই যে 4xy লিখলাম, ইন্টু, তারপর আমরা এখানে করলাম 2 × s² + y²। দেখো তো এটা গুণ করলে আবার ওই 4 দিয়ে 8, এটা চলে আসবে, যা সাজিয়ে নিলাম, আর এই জন্য সাজালাম আমরা। দেখো এটা আমরা 4ab সূত্র বসাতে পারবো, এটা 2 × a² + b² সূত্র আমরা ফেলতে পারবো। 4ab সূত্র দেখো, তাহলে 4ab সূত্র আমাদের জানতে হবে, এটা হবে x + y, ঠিক আছে, x + y তার হোল স্কোয়ার মাইনাস x - y তার হোল স্কোয়ার, এটা হচ্ছে আমাদের 4ab সূত্র। 4xy আছে, এইভাবে হবে। আর 2 × a² + b² সূত্র, এই সূত্রটা তোমরা জানবা x + y তার হোল স্কোয়ার প্লাস x - y তার হোল স্কোয়ার। দেখো 4ab সূত্র এটা 2 × a² + b² সূত্র, এটা দুটো সূত্র দেখো একই রকম আছে, শুধু এখানে মাইনাস এখানে প্লাস আছে। এই 4ab সূত্রটাকে বলা হয় দুটি বর্গের অন্তরূপে প্রকাশ, আর এই যে 2 × a² + b² এই সূত্রটাকে বলা হয় দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ। এবার দেখো এখানে মানগুলো দেওয়া আছে আমাদের, এই যে দেখো x + y মানটা দেওয়া আছে, চলো মানগুলো আমরা বসাই। x + y 5 দেওয়া আছে, 5 এর স্কোয়ার মাইনাস x - y 1 দেওয়া আছে, 1 স্কোয়ার, আর x + 5 আবার 5 এর স্কোয়ার প্লাস, আর এটা 1 এর স্কোয়ার, 5 এর স্কোয়ার দেখো এখানে 5 × 5 = 25 মাইনাস 1, আর এখানে 5 এর স্কোয়ার বলতে 25 + 1, তাহলে এখানে দেখো এটা আমরা বিয়োগ করে পেয়ে যাবো কত, 24, আর 25 আর 1 যোগ করে নাও, এটা কত হবে, 26 হয়ে যাবে। এবার 25 আর 26, ঠিক আছে, সরি 25 বলছি, 24 আর 26 এই দুটো গুণ করবা, এই দুটো গুণ করে তোমরা পেয়ে যাবা 624 পেয়ে যাবা। এটা কিন্তু আমাদের অ্যান্সার 624। আচ্ছা চলে যাবো আমরা পরের প্রশ্নে। দেখো আমরা কী বলছি, রমেশ বাসে 12 কিমি যায় 40 মিনিটে, তাহলে বাসের গতিবেগ ঘন্টায় কত বলেছে। আর দেখো তো অঙ্কটা এইভাবে সাজাবো, এই যে এখানে বলেছে আমাদের
দেখো যেটা আমাদের বলেছে 12 কিমি যায় 40 মিনিটে, মানে আমরা বলতে পারবো যে 40 মিনিটে যায়, 40 মিনিটে যায় সমান সমান 12 কিমি। তাহলে ঘন্টায় বলেছে না, তা দেখো 1 মিনিটে যায়, 1 মিনিটে কত কম যাবে, 12/40 কিমি। আর ঘন্টায় বলতে 60 মিনিট, 60 মিনিট সমান সমান 1 ঘন্টা, তা 60 মিনিটে বের করবো 60 মিনিটে কত যায়, তখনই আমরা ঘন্টায় বলতে পারবো গতিবেগটা কত আছে। তো 60 মিনিটে যাবে আমাদের 12/40, একে যত যাবে 60-এ বেশি যাবে, এটা গুণ হয়ে যাবে ঐকিক নিয়মে, তাহলে এত কিমি। এটা সরল করে আমাদের অ্যান্সার চলে আসবে, মানে 60 মিনিট তো ঘন্টায়, যে 1 ঘন্টায় যায় এটা। তো এখানে 0 কেটে দাও, 4 3 12 আর 6 3 18 কিমি। দেখো এই যে বলেছিল বাসের গতিবেগ ঘন্টায় কত কিমি, 18 কিমি, তো এটা অ্যান্সারটা তোমরা লিখে দেবা, এটা 18 কিমি। পরের প্রশ্ন এবার চলে যাবো আমরা 6 নম্বর। দেখো 6 প্রশ্নটা বলেছে একটি সুষম ষড়ভুজের কর্ণের সংখ্যা নির্ণয় করো। আচ্ছা, এই অঙ্কটা কিন্তু আগের ক্লাসে আমরা করালাম, তোমাদের বলে দিই অ্যান্সারটা পাবা 9টি। একটি সুষম ষড়ভুজের কর্ণের সংখ্যা 9টি হয়। তাহলে এটা তোমরা পেয়ে যাবা আগের ক্লাসে যে করালাম, সে তোমাদের যেতে হবে। দেখো আগের ক্লাসটা একদম 3 নম্বর যে স্কুলটা, এর আগের ক্লাসটা যে দেওয়া হলো তোমাদের, সেই 3 নম্বর স্কুলে দেখবা সেখানে 1-এর যে 2 নম্বর যে প্রশ্নটা আছে, একদম একই প্রশ্ন। সেখানেও বলেছে একটি সুষম ষড়ভুজের কর্ণের সংখ্যা জানতে চেয়েছিল। আমরা সেখানে এই যে 9টি কর্ণের সংখ্যা বের করে সেখানে বুঝিয়ে দিয়েছি কিন্তু ভালো করে, আগের ক্লাসটা তোমরা দেখবা যারা দেখোনি। আচ্ছা চলো আমরা চলে যাবো আজকের ক্লাসের শেষ প্রশ্ন, এই যে 7 নম্বর প্রশ্ন। তাহলে এখানে দেখো আমাদের বলেছে এখানে একটি ত্রিভুজের ক্ষেত্রফল 12 বর্গ সেমি ও ভূমির দৈর্ঘ্য 6 সেমি হলে ত্রিভুজটির উচ্চতা কত হবে। আচ্ছা তাহলে দেখো ত্রিভুজের উচ্চতা আমরা বের করে নিতে পারবো। ত্রিভুজের উচ্চতা আমরা যদি ধরে নিই, এই যে দেখো একটা ত্রিভুজ আছে, তো এই যে আমাদের দেখো এ বি সি, এই যে দেখো ত্রিভুজ উচ্চতা বলতে দেখো এই শীর্ষকোণ থেকে আমরা এখান থেকে এই যে লম্ব টেনে নাও, মানে এই যে এইটি, আর ভূমি আমরা বিসি ধরে নিলাম, এই যে, তো এখানে হচ্ছে আমাদের বিসিটা হচ্ছে ভূমি, এটাকে আমরা নিলাম ভূমি, আর এডিটা হচ্ছে ত্রিভুজের উচ্চতা, এডি হচ্ছে আমাদের উচ্চতা। তাহলে এখানে এই যে ত্রিভুজের ক্ষেত্রফল যেটা, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলটা দেওয়া আছে, ত্রিভুজের ক্ষেত্রফল। তো দেখো যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল মানে ভূমি আর উচ্চতা যদি জানা থাকে, তাহলে হাফ ইন্টু ভূমি হচ্ছে বিসি ইন্টু উচ্চতা হচ্ছে এডি, এই হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। তাহলে এই যে হাফ ইন্টু ভূমি বিসি, আর এই যে আমাদের উচ্চতা এডি, আর ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু আমাদের দেওয়া আছে 12 বর্গ সেমি, এটা 12। তাহলে এখানে হাফ ইন্টু এই যে দেখো ভূমির দৈর্ঘ্য 6 সেমি দেওয়া আছে, যে ভূমির জায়গায় বিসি জায়গায় 6 বসিয়ে দিলাম, আর এডি উচ্চতা জানতে চেয়েছে, তাহলে এডির মান বের করতে হবে, এটা 12। তাহলে দেখো এখান থেকে আমরা এডির মান পেয়ে যাব। দেখো এটা আমরা 2 3 6 3 4 12, তাহলে দেখো তো এডির মানটা আমরা কত পেলাম, এডির মানটা পেয়ে গেলাম 4 পেয়ে গেলাম। তাহলে অতএব ত্রিভুজের যে উচ্চতা জানতে চেয়েছিল, অতএব ত্রিভুজের উচ্চতা আমরা পেয়ে গেলাম 4 সেমি, 4 সেমি, এটাই আমাদের অ্যান্সার। তো এই ছিল আমাদের দেখো আজকের ক্লাসের অঙ্কগুলো, আমাদের সব অঙ্কগুলো ভালো করে দিয়েছি, কোনো জায়গায় সমস্যা হওয়ার কথা নয়। তোমরা মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখো, আর পরবর্তী ক্লাসটা তোমাদের তাড়াতাড়ি আসবে। তোমরা সবাই ভালো থেকো।